আগের দিনই খুলনা টাইগার্স জেতা একটা ম্যাচ হেরে গিয়েছিল ফরচুন বরিশালের কাছে। এই দিনও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তারা হারতে হারতে বেঁচে গেছে। মানে হারার উপক্রম কিন্তু তারা করে ফেলেছিল এবং সেটাও খুবই বিস্ময়করভাবে। আগের দিন যেমন নাইম শেখের ব্যাটিংটা বিস্ময় ছড়িয়েছে, শেষ পর্যন্ত গিয়ে চেষ্টা করলেও গুড এনাফ হয়নি দলের জয়ের জন্য। এই দিনের আবার একদম লাস্ট ফেজটার অবস্থা যদি দেখেন তাহলে মানে বিষয় আপনার চোয়াল ঝুলে যাওয়ার অবস্থা হবে। ধরেন টি-20 ম্যাচে একটা দল শেষ 7 ওভার অর্থাৎ 42 বলে 52 রান দরকার, হাতে তাদের 8 উইকেট আছে। এই অবস্থা থেকে হারার অবস্থায় তারা যেতে পারে? মেহেদী হাসান মিরাজ এরপরে তিনি আউট হলেন, তারপরেও শেষ 30 বলে 32 রান দরকার, হাতে 7 উইকেট আছে, হারার অবস্থায় যেতে পারে? আরও একটা উইকেট গেল মাহিদুল অঙ্কনের, তারপরেও হাতে 6 উইকেট আছে, শেষ 12 বলে 12 রান লাগে, হারার অবস্থায় যেতে পারে? লাস্ট ওভারে 5 রান লাগে, সেই 5 রানের মধ্যে প্রথম 4 বল থেকে তারা মাত্র 2 রান নিতে পেরেছে, অর্থাৎ হিসাবটা গিয়ে দাঁড়ালো শেষ 2 বলে 3 রান। এখন খুলনা টাইগার্সের এইবারের বিপিএলে ক্লোজ ম্যাচ হারার যে হিস্ট্রি, তারা 7 রানে ম্যাচ হেরেছে, 8 রানে ম্যাচ হেরেছে, 8 রানে ইনফ্যাক্ট 2টা ম্যাচ হেরেছে, 8 রানে একটা ম্যাচ এই সিলেটের কাছেই তারা হেরেছে। সো সেক্ষেত্রে গিয়ে এই ক্লোজ ম্যাচটাও তারা হেরে যেতে পারে ওই 2 বল বাকি থাকতে, অমনটা মনে হওয়াটা অস্বাভাবিক ছিল না। উইলিয়াম বৈশিষ্ট্য ওই সময় একটা ছক্কা মেরে খুলনা টাইগার্সকে একটা স্বস্তির জয় এনে দিলেন, যেই জয়টার মাধ্যমে 6 উইকেটের এই জয়ের মাধ্যমে খুলনা টাইগার্স প্লে অফে ওঠার লড়াইটাতে আবার তুমুলভাবে চলে এলো, প্রবলভাবেই চলে এলো। খুলনা টাইগার্সের এখন 9 ম্যাচ শেষে পয়েন্ট হচ্ছে 8। হাতে থাকা যে 3টা ম্যাচ রয়েছে সেই 3 ম্যাচের মধ্যে যদি 2টা ম্যাচ জিতে তাহলেই তারা প্লে অফে মোটামুটি খেলবে, এটা আসলে ধরে নেওয়া যায়। আর 3টার মধ্যে 3টা জিতলে তো আসলে কথাই নেই। সিলেট স্ট্রাইকার্স তারা 9 ম্যাচ শেষে 2 জয়ে মাত্র 4 পয়েন্টেই পড়ে থাকলো। প্লে অফে ওঠার চান্সটা তাদের আরও বেশি কমে এসেছে। টেকনিক্যালি এখন আপনি বলতে পারবেন না যে কোনো চান্স তাদের নেই, কিন্তু সত্যিকার অর্থে সেই চান্সটা আসলে সিলেটের জন্য কম, অনেকখানি কম। এই যে ম্যাচটা হলো, যেখানে খুলনা টাইগার শেষ পর্যন্ত একটা সহজ ম্যাচকে কঠিন করে জিতলো, রোমাঞ্চ ছড়িয়ে 6 উইকেটে জিতলো, সেখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, খুলনার এবারে বিপিএল হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং। মানে তাদের যদি স্ট্যাটটা দেখেন, এর আগে যে তারা 8টা ম্যাচ খেলেছে, সেই 8 ম্যাচের মধ্যে 3টা ম্যাচে তারা আগে ব্যাটিং করেছে, ওই 3টা ম্যাচই তারা জিতেছে। 5টা ম্যাচে তারা পরে ব্যাটিং করেছে, 5টা ম্যাচই তারা হেরেছে। সো এই ম্যাচে যখন তারা এই মানে হচ্ছে গিয়ে আগে মানে পরে ব্যাটিং তাদের করতে হলো, ওই সময়টাতে সিলেট স্ট্রাইকার্স তারা টসে জিতেছে, খুলনাকে ওই নিজের আগে ব্যাটিং নিয়ে খুলনাকে চেস করার সেই অপশনটা দিয়েছে, এবং সেই জায়গাটাতেই খুলনার একটা ধুকপুকানি হয়ে যাওয়াটা স্বাভাবিক। তবে যেটা হয়েছে যে তাদের ব্যাটিং ইনিংসের যে শুরুটা হয়েছিল, সেই শুরুটাও খুলনাকে আসলে মানে সিলেটের ব্যাটিং ইনিংসের শুরুটাও খুলনাকে টেনশনে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেটা কেন? প্রথম ওভারে রনি তালুকদারের উইকেটটা তারা তুলে নিয়েছে 0 রানে। প্রথম 4 ওভার শেষে মাত্র 19 রান করতে পেরেছে সিলেট। কিন্তু এরপর জর্জ মানসি যেই ঝড়টা তুললেন, 5th ওভারে মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে আসলেন মানে কি, তিনি তো ফার্স্ট ওভারে উইকেট পেয়েছেন, প্রথম 2 ওভারে তিনি মাত্র 8 রান দিয়েছেন। 5th ওভারটাতে মানে তার যে 3rd ওভারটা তিনি করছিলেন, সেইখানটাতে প্রথম বলে জাকির হাসান একটা সিঙ্গেল নিলেন, তারপরে জর্জ মানসি নেক্সট 5টা বলে 4 4 4 4 ছক্কা। নেক্সট ওভারে হাসান মাহমুদকে আবারও সেই জর্জ মানসি 4 4 ছক্কা। এমন ব্যাটিং হঠাৎ করে তিনি শুরু করছিলেন যে স্কোরটা কোথায় গিয়ে ঠেকে সেটা নিয়ে খুলনা টাইগার্সের টেনশনে পড়ে যাওয়াটা স্বাভাবিক। মাত্র 28 বলে তিনি 50-তে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু 50 পর বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। 32 বলে 58 রানের একটা ইনিংস খেলার পর আবু হায়দার রনি তাকে আউট করে দিয়েছেন, এবং এই আউটটা খুবই খুবই সিগনিফিকেন্ট। কেননা জর্জ মানসি যদি আর 3টা-4টা ওভার থাকতেন তাহলে রানটা হয়তো বা খুলনা টাইগার্সের ধরাছোঁয়ার বাইরেই চলে যেত। তারপরেও স্কোরটা আরো বড় হতে পারত। সিলেট স্ট্রাইকার্স তাদের ইনিংস শেষ করেছে মাত্র 152 রানে। আগের মুখোমুখি লড়াইটা যে তারা জিতেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে 8 রানে, সেখানে আগে ব্যাটিং করে তারা 182 করেছিল। এই ম্যাচে তার চেয়ে 30 রান কম করেছে, এবং সেইটা কম করার পেছনে আমার মনে হয় যে ওই যে 14 এবং 15 নম্বর ওভারে পরপর 2 ওভারে জাকের আলী অনিক এবং জাকির হাসান আজকে একটা 44 রানের ভালো ইনিংস খেলেছেন, এই 2টা উইকেটের খুবই গুরুত্ব রয়েছে। জাকিরের উইকেটটাও পেয়েছেন রনি। সো রনি ওই দিক থেকে
হচ্ছে গিয়ে জর্জ মানসের উইকেট, এইখানে জাকির হাসানের উইকেট। এই উইকেট খুবই গুরুত্বপূর্ণ, দুইটা উইকেট তুলে নিয়েছেন। সেটা হওয়ার পরে হয়েছে কি 125 5 উইকেটে 15 ওভার শেষে, আর 20 ওভার শেষে তারা মাত্র 152, অর্থাৎ ওই বাকি 30 বলে তারা মাত্র 27 রান যোগ করতে পারে। এই যে শেষ 5 ওভার, এইটা কিন্তু খুলনা টাইগার্সকে ম্যাচে প্রবলভাবে ফিরিয়ে এনেছে, ম্যাচে রেখেছে। কেননা চেস করাতে তারা যেহেতু দুর্বল, তারা যেহেতু এইবারে বিপিএল আগের 5 ম্যাচে চেস করে জিততে পারেনি, সো এইবারও যদি স্কোরটা সিলেট স্ট্রাইকার্স বাড়িয়ে ফেলে, বেশি হয়ে যায়, তাহলে জয়ের সম্ভাবনাটা তাদেরও কমে যাবে। সো শেষ 5 ওভারে তাদের যে কামব্যাকটা, 5 ওভারের কামব্যাকটার ভিত্তিটা আসলে তার আগের 2টা ওভারে, যেটা বললাম জাকের আলী অনেক এবং জাকির হাসানের উইকেট দুইটাতে, এইখানটাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা একটা চেস করার কনফিডেন্সটা পেয়েছে, সেটা আমরা বলতে পারি। চেস করার ক্ষেত্রে কি হয়েছে দেখুন, এই যে শেষ দিকে গিয়ে এত এক্সাইটমেন্ট ম্যাচটা ছড়িয়েছে, বলছিলাম আমি ইনিংসের শেষ দিকে, শুরুটা কিন্তু অন্যরকম হয়েছিল। এই দিন ওপেন করতে নেমেছেন নাইম শেখের সঙ্গে মেহেদী হাসান মিরাজ, এবং আগের দিন দলকে হারিয়েছেন যে, সেখানে নাইম শেখের দায়টা বেশি, মিরাজের দায়ও কিন্তু কম না। তিনিও কিন্তু 29 বলে 33 রানের একটা ইনিংস খেলেছিলেন, কম না, মানে ওই দিকে হচ্ছে কি তার যে ইনিংসটা তিনি খেলেছেন সেই ইনিংসের গতিটাও আরও বেশি হতে পারত। আজকের এই ম্যাচটাতে এই দুইজনই, স্পেশালি মিরাজ, দুইজনই বলাটা ঠিক না, কারণ নাইম শেখ তিনি 17 বলে 20 রান করেছেন, এমন কিছু করেনি, কিন্তু মিরাজ আজকে শুরু থেকেই মেরে খেলবেন এবং সেইটা তিনি নিজেকে ওপেনে তুলে এনেছেন ক্যাপ্টেন, এবং সেইটাতে তিনি সফল হয়েছেন। ওপেনিং পার্টনারশিপে নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজের 6 ওভারে 57 রান 59 রান এরকম রানটা হয়ে গেছে, মানে 60-এর কাছাকাছি রান হয়ে গেছে। ওই জায়গাটাতেই তারা অনেকখানি এগিয়ে গেছে যখন আপনি 152 রান চেস করতে নামছেন। এরপরে গিয়ে আউট হয়ে গেছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে পরপর আরো কি বলা চলে যে উইকেটটা পড়ে গিয়েছিল আফিফ হোসেন ধ্রুবর, কিন্তু আফিফের উইকেট পড়ে গেলেও মিরাজ তো ছিলেনই, তিনি খুব ভালো ব্যাটিং করছিলেন এবং শেষ পর্যন্ত গিয়ে 50 বলে 70 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন, যে ইনিংসটাতে 8টা 4 মেরেছেন, 2টা ছক্কা তিনি মেরেছেন। এবং ওই যে বললাম ওই ফেজটা যখন শেষ 7 ওভারে 52 রান লাগে, 42 বলে 52 রান লাগে, ওই সময়ও মিরাজ ক্রিজে রয়েছেন, হাতে 8 উইকেট রয়েছে। মিরাজের ওই সময় উইকেটটা যখন পড়ে গেল 70 রান করার পর, তিনি হচ্ছে গিয়ে একটা বড় বিগ শট খেলার চেষ্টা করতে গিয়ে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, এবং সেইখানটা থেকেই আবারও খুলনা টাইগার্স ক্যাম্পে বিরাট একটা টেনশন তৈরি হলো। সেইটা আমরা ডাগ আউটে দেখছিলাম, তাদের কোচ, তাদের ক্যাপ্টেন, অন্যদের আসলে কি অবস্থা। যাক, শেষ পর্যন্ত এই ম্যাচটা তারা হারায়নি। 6th ম্যাচে চেস করতে নেমে এইবারে বিপিএল এ অবশেষে প্রথম জয়ের দেখা চেস করতে করে খুলনা টাইগার্স পেয়ে গেল, যেটার মাধ্যমে প্লে অফে ওঠার ক্ষেত্রে তারা একটা জায়ান্ট স্টেপ ফেলল চিটাগাং পর্বের সেই শেষটাতে। তাহলে এই যে ম্যাচটা হলো সেইখানটায় খুলনা টাইগার্সের এই যে 6 উইকেটের জয়, আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমার কাছে মনে হয় যে তারা ওই 152 রান চেস করতে নেমে ওপেনিং পার্টনারশিপটা, স্পেশালি পাওয়ার প্লের যে 6 ওভারটা কাজে লাগিয়েছে দারুণভাবে, এইটা একটা অবশ্যই দাবিদার। ওইখানটাতে কি বলা চলে যে শেষ 5 ওভারে সিলেটের ব্যাটিং ইনিংসে তাদেরকে মাত্র 27 রানের বেশি না নিতে দেওয়া অবশ্যই টার্নিং পয়েন্টের দাবিদার। তার আগের পরপর 2 ওভারে জাকের আলী অনেক এবং জাকির হাসানকে আউট করা, এবং খুলনা টাইগার্সের যে অবস্থা, তাতে ওই যে 20 নাম্বার ওভারের 5 নাম্বার বলে, মানে এক বল হাতে রেখে ওই লাস্ট বলের আগের বলটাতে যে ছক্কা মারলেন উইলিয়াম বশিষ্ঠ, সেইটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিন্তু আমি এই সব কিছু ছাপিয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে জর্জ মানসির উইকেটটা। আবু হায়দার রনি যে জর্জ মানসির উইকেটটা নিয়েছেন, মানসিকে হঠাৎ করে এমন